সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি ললিত কুমার বৈরাগী, সহকারী শিক্ষক, এসি নটকলাগাছি উচ্চ বিদ্যালয়। আজ আমরা শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান, অধ্যায় অষ্টম, প্রতীক, সংকেত ও যোজনী নিয়ে আলোচনা করব। প্রথম আমরা প্রতীক কী, প্রতীক লেখার নিয়ম, সংকেত কী, সংকেত লেখার নিয়ম, যোজনী কী, যোজনীর চার্ট ইত্যাদি বিষয় পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে আমরা প্রতীক কি জেনে নেব। কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন হাইড্রোজেনের প্রতীক সমান H, অক্সিজেন ও নাইট্রোজেন N ইত্যাদি আমরা লিখতে পারি। কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তাহলে আমরা প্রতীক কি বলতে পারলাম। প্রতীক লেখার নিয়ম। প্রতীক লেখার জন্য মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর বড় হাতে লিখতে হবে। প্রতীক লেখার সময় মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর বড় হাতে লিখতে হবে। দুই, একই মৌলের বিভিন্ন মৌলের নাম প্রথম অক্ষর যদি একই হয়, বিভিন্ন মৌলের নামের প্রথম অক্ষর একই হলে একটি মৌলের নাম প্রথম অক্ষরে লিখতে হবে। প্রথম অক্ষর বড় হাতে লিখতে হবে। বড় হাতে লিখতে হবে এবং বাকি মৌলগুলো মৌলের প্রতীক
উচ্চারণে প্রাধান্য পায় এমন একটি অক্ষর প্রথম অক্ষরের পাশে উচ্চারণে প্রাধান্য পায় এমন একটি অক্ষর নিয়ে প্রথম অক্ষরের পাশে ছোট হাতের লিখে প্রকাশ করতে হবে। ছোট হাতে লিখে প্রকাশ করতে হবে। যেমন কার্বন সি, ক্যাডমিয়াম এখানে ডি উচ্চারণ প্রাধান্য পেয়েছে, তাহলে ক্যাডমিয়ামের সির পাশে একটি ডি বসাইতে হবে, অর্থাৎ ড উচ্চারণ প্রাধান্য পেয়েছে। ক্লোরিন অর্থাৎ সির পাশে এল উচ্চারণ প্রাধান্য পেয়েছে, ছোট হাতে এল লিখতে হবে, ক্লোরিন। তাহলে প্রথম অক্ষর দিয়ে আমরা শুধু কার্বনকে প্রকাশ করব, বাকি ক্যাডমিয়ামকে সিডি, ক্লোরিন সিএল, ক্যালসিয়াম উচ্চারণ প্রাধান্য হয়েছে সিএ, ক্যালসিয়াম ইত্যাদি। এভাবে আমরা প্রথম অক্ষরের পাশে উচ্চারণে প্রাধান্য পায় এমন একটি অক্ষর ভিতর থেকে এনে ছোট হরফে লিখতে হবে। অর্থাৎ কার্বনের সি আর ক্যাডমিয়ামের সির পাশে ডি, ক্লোরিন সি এল, ক্যালসিয়ামের সিএ। অর্থাৎ প্রত্যেকটি মৌলেরই প্রথম অক্ষর একই, অর্থাৎ কার্বন সি দিয়া প্রথম অক্ষর সি দ্বারা শুরু। তাহলে প্রথমে একটি কার্বনকে শুধু সি দ্বারা নির্দেশ করবো, আর বাকি মৌলকে ক্যাডমিয়ামকে সিডি, ক্যাট ডা উচ্চারণ প্রাধান্য পেয়েছে, এই জন্য ডি আনবো। ক্লোরিন ক্লো, এল উচ্চারণ প্রাধান্য পেয়েছে, এই জন্য সিএল। ক্যালসিয়ামের উচ্চারণ প্রাধান্য পেয়েছে, এই জন্য এ। ছোট করে বড় হাতের প্রথম অক্ষর বড় হাতে লিখে এবং পাশে ছোট হরফে এ লিখতে হবে। এভাবে প্রকাশ করতে হবে। কোবাল্ট সিও, এরকম ভাবে আরো অনেক মৌলের নাম আছে, এভাবে লিখতে হবে। এরপরে আরেকটি, কিছু মৌলের ল্যাটিন নামের এক বা একাধিক অক্ষর ব্যবহার করে লিখতে হয়। কিছু মৌলের নাম ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। নেওয়া হয়। যেমন ক্যালিয়াম থেকে পটাশিয়ামকে নেওয়া হয় ক্যালিয়াম থেকে।
অর্থাৎ পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, সেখান থেকে কে নেওয়া হয়। কপার, এটা নেওয়া হয় কিউপ্রাম থেকে, সিইউ, কিউপ্রাম। কপারকে ল্যাটিন ভাষায় কিউপ্রাম বলা হয়, এই জন্য সেখান থেকে সিইউ। ফ্রাম, ফ্রাম থেকে এপি, অর্থাৎ আয়রনকে, আয়রনের ইংরেজি বানাম IRON, আয়রন, সেখানে না নিয়ে আমরা এপি নিছি, অর্থাৎ ফ্রাম। ল্যাটিন ভাষায় আয়রনকে ফ্রাম বলা হয়, সেখান থেকে ফ্রাম। লেট, পিবি। প্লাম্বাম, এরকম ভাবে লেট, পিবি, অর্থাৎ লেটের ল্যাটিন নাম প্লাম্বাম, প্লাম্বাম থেকে পিবি, প্লাম্বাম, পিবি নেওয়া হয়, প্লাম্বাম। এরকম ভাবে সোনা, অরুয়াম, AU, সোনা ইংরেজি হলো গোল্ড, কিন্তু নেওয়া হয় অরুয়াম, সোনা, সোনা, AU, অর্থাৎ এই অরুয়াম, সোনার ল্যাটিন নাম হলো অরুয়াম, অরুয়াম থেকে এভাবে নেওয়া হয়। হাইড্রোকাইরাম, HG, এটা হলো মার্কারি, পারদ। মার্কারির ল্যাটিন নাম হলো হাইড্রোকাইরাম, সেখান থেকে HG নেওয়া হয়। সিলভার, AG। আর্জেন্টাইন, ল্যাটিন নাম হলো আর্জেন্টাইন, সেখান থেকে নেওয়া হয় AG। এভাবে কিছু কিছু মৌলের নাম ইংরেজি নামের পরিবর্তে ল্যাটিন নামে থেকে নেওয়া হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা প্রতীক কি, প্রতীক লেখার নিয়ম বুঝতে পেরেছ। আমরা এখন সংকেত কি নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে সাথে সাথে লিখবে। সংকেত, কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। কোন মৌল বা যৌগের অণুর তো রূপকে সংকেত বলে। কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। যেমন হাইড্রোজেনের সংকেত H2, অক্সিজেনের সংকেত O2, নাইট্রোজেনের সংকেত N2, ক্লোরিনের সংকেত Cl2, ফ্লোরিনের সংকেত এবং ফ্লোরিনের সংকেত F2। এভাবে মৌলের সংকেত লেখা হয়। সংকেত আবার দুই প্রকার, মৌল সংকেত, যৌগ সংকেত। সংকেত দুই ধরনের, সংকেত দুই প্রকার। এক, মৌল সংকেত, দুই, যৌগ সংকেত, অর্থাৎ যৌগের সংকেত। তাহলে আমি উপরে যে উদাহরণ দিয়েছি এটা সবই মৌল সংকেত। এখানে আমরা একটা যৌগ সংকেতও দেব, পানি H2O এবং কার্বন ডাইঅক্সাইড CO2 ইত্যাদি। এখানে মৌল এবং যৌগের উভয়ের সংকেত আছে। এরপর আমরা শুধু মৌলের সংকেত নিয়ে আলোচনা করব। মৌল সংকেত হলো
মৌলিক পদার্থের সংকেতকে মৌল সংকেত বলে। মৌল সংকেত। মৌলিক পদার্থের কে মৌল সংকেত বলে। যেমন H2, O2, N2 ও Cl2 ইত্যাদি। অর্থাৎ এখানে সবই মৌলিক পদার্থ। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন এগুলো সবই মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থের সংকেতকে মৌল সংকেত বলে। যৌগ সংকেত অর্থাৎ যৌগিক পদার্থের সংকেত। যৌগ সংকেত। যৌগিক পদার্থের সংকেতকে যৌগ সংকেত বলে। যৌগ সংকেত বলে। যেমন পানি একটি যৌগিক পদার্থ H2O, অর্থাৎ এর ভিতরে একাধিক মৌলিক পদার্থ থাকে। এখানে হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, অক্সিজেন একটি মৌলিক পদার্থ, কার্বন ডাইঅক্সাইড CO2, HCl হাইড্রোজেন ক্লোরাইড, এখানে হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, এবং NaCl সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাদ্য লবণ ইত্যাদি। এভাবে আমরা অসংখ্য যৌগিক পদার্থের সংকেত লিখতে পারি। অসংখ্য যৌগিক পদার্থের সংকেত লিখতে পারি। পৃথিবীতে যৌগিক পদার্থের সংখ্যা 50 লক্ষেরও বেশি, আর মৌলিক পদার্থ সীমিত। মৌলিক পদার্থ 118টি। মৌলিক পদার্থ হলো 118টি। মৌলিক পদার্থের সংখ্যা 118টি, আর যৌগিক পদার্থের সংখ্যা হলো 50 লক্ষেরও বেশি। প্রতিনিয়ত যৌগিক পদার্থ আবিষ্কার হইতেছে। তাহলে আমরা সংকেত কি আলোচনা করতে পারলাম। কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। যেমন H2O2, N2, Cl2, F2, H2O, CO2 ইত্যাদি। সংকেত দুই প্রকার, মৌল সংকেত, যৌগ সংকেত। মৌলের সংকেতকে মৌল সংকেত, যেমন H2O2, N2, Cl2। যৌগ সংকেত, যৌগিক পদার্থের সংকেতকে যৌগ সংকেত বলে। যেমন পানি H2O, কার্বন ডাইঅক্সাইড CO2, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সোডিয়াম ক্লোরাইড NaCl ইত্যাদি। এরকম অসংখ্য সংকেত আমরা লিখতে পারি। এখন আমরা সংকেত লেখার নিয়ম নিয়ে একটু আলোচনা করব। সংকেত লেখার সময় আমাদের অবশ্যই মৌলের যোজনীর কথা ভাবতে হবে, কারণ যোজনী ছাড়া সংকেত লেখা যাবে না। যোজনীকে ভ্যালেন্সি বা হাত বলা হয়ে থাকে, অর্থাৎ হাইড্রোজেনের একটি মাত্র হাত। হাইড্রোজেনকে একক ধরে কোনো মৌল যত সংখ্যক হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে তাকে ওই পদার্থের যোজনী বলা হবে। অর্থাৎ এইভাবে অবশ্যই আমাদের যোজনী লেখা, প্রতীক লেখা, সংকেত লেখার সময় অবশ্যই যোজনীর কথা ভাবতে হবে। H2SO4, অর্থাৎ আমরা একটি সংকেত লিখেছি। এখানে হাইড্রোজেন একটি মৌল, সালফার একটি মৌল, অক্সিজেন একটি মৌল। অর্থাৎ এই মৌলের যোজনীর কথা ভাবতে হবে আমাদের। হাইড্রোজেনের যোজনী 1, আর সালফেট একটি পরমাণু, অর্থাৎ সালফেট হলো একটি যৌগমূলক। SO4 একটি পরমাণু নিয়ে আচরণ করে এবং তার যোজনী 2। এই
মৌলের যোজনী আবার পরিবর্তন হবে। সংকেত লেখার সময় সালফেটের যোজনী আসবে হাইড্রোজেনের কাছে, হাইড্রোজেনের যোজনী যাবে সালফেটের কাছে, যেহেতু হাইড্রোজেনের যোজনী এক, সালফেটের কাছে এই জন্য এইভাবে লিখতে হয়। যেমন কার্বন ডাইঅক্সাইড, এখানে CO2, এই কার্বন ডাইঅক্সাইডের সংকেত হলো CO2। এখানে কার্বনের যোজনী 4, অর্থাৎ কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2। অবশ্যই আমাদের যোজনী জানতে হবে। এটা আমি কার্বনের প্রতীক লিখছি, এটা অক্সিজেনের প্রতীক লিখছি, এবং তার যোজনী যদি এভাবে আমরা দেই মাথার উপর, তাহলে এই যোজনী যৌগ গঠনের সময় যোজনী পরিবর্তন হবে। অর্থাৎ কার্বনের যোজনী যাবে অক্সিজেনের কাছে, আর অক্সিজেনের যোজনী আসবে কার্বনের কাছে। এভাবে এখানে 2, ওখানে 4। এবার আমরা সাধারণ সংখ্যা 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ এখানে এটার ভিতরেও 2 দিয়ে ভাগ যায়, এখানেও 2 দিয়ে ভাগ যায়। তাহলে সাধারণ সংখ্যা দিয়ে যদি ভাগ দিয়া আমরা যেটা পাবো সেটা লিখব। তাহলে এখানে থাকে 1, এখানে থাকে 2, অর্থাৎ 1 লেখার প্রয়োজন হয় না, তাই আমরা কার্বন ডাইঅক্সাইডের সংকেত লিখি CO2। এই যে অবশ্যই আমাদের যোজনীর কথা ভাবতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এখানে হাইড্রোজেন এর যোজনী 1 আর ক্লোরিনের যোজনী 1। এখানে যদি যোজনী এভাবে পরিবর্তন হয়, অর্থাৎ ক্লোরিনের যোজনী আসবে হাইড্রোজেনের কাছে, আর হাইড্রোজেনের যোজনী যাবে ক্লোরিনের কাছে। অর্থাৎ 1 দিয়ে কোনো কিছুর গুণ করলে ওই সংখ্যাই হয়, এই জন্যে HCl, অর্থাৎ এই 1-এর আর প্রয়োজন নাই। তাহলে HCl হলো হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত। এভাবে আমরা সংকেত লিখতে পারি। এই সংকেত লেখার সময় অবশ্যই আমাদের যোজনীর কথা ভাবতে হবে। আমাদের যোজনী জানতে হবে এবং যোজনীর কথা ভাবতে হবে। পানির সংকেত, আমরা যদি একটু পানির সংকেত দেখি H2O, এখানে দেখো অক্সিজেনের 2টি হাত, অর্থাৎ তার যোজনী 2। এই 2 হাতকে আর সংকেত লেখার সময় কোনো সংকেত লেখার সময়, যৌগের সংকেত লেখার সময় অবশ্যই তার হাত বা ব্যালান্সের কথা ভাবতে হবে, এবং কোনো হাত ফাঁকা থাকবে না, এটা পূর্ণ করে থাকবে। যেমন অক্সিজেনের 2টি যোজনী 2 মানে 2 হাত, এই 2 হাত দ্বারা 2টা হাইড্রোজেনকে ধরবে, যেহেতু হাইড্রোজেন 1, হাইড্রোজেনের যোজনী 1 মানে তার ব্যালান্সই 1, তার হাতও 1। এভাবে পানির অণু গঠন করবে। একইভাবে এইভাবে মানে কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা গাঠনিক সংকেতটা দেখাই, তাহলে একটি কার্বনের 4টি হাত, 4টি হাত দিয়া সে কয়টি অক্সিজেনকে ধরবে, যেহেতু অক্সিজেনের 2 যোজি, 2টি অক্সিজেনের সাথে যুক্ত হবে। তাহলে এই অক্সিজেনের 2 হাত, এই 2 হাত দিয়া এই কার্বনের 2 হাতের সাথে বন্ধন গঠন করছে, আর আরেকটি অক্সিজেন পরমাণু তার 2 হাত দিয়া এই কার্বনের সাথে, এটি তার একটা, এইভাবে তারা কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠন করে। অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া, এখানে নাইট্রোজেনের যোজনী 3, নাইট্রোজেনের 3 হাত, এই 3 হাত দিয়া 3টা হাইড্রোজেনকে ধরবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, অর্থাৎ এখানে পিরামিড আকার গঠন করছে। এক নাইট্রোজেনের 3 হাত, 3 হাত দিয়া 3টা হাইড্রোজেন ধরছে, যেহেতু হাইড্রোজেনের হাত 1, তার যোজনী 1, এই জন্য সে কি করে, এই 3 হাইড্রোজেন 3টি হাত দ্বারা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়। এভাবে মিথেন CH4, সে কি করে, এর 4 হাত, 4 হাতে 4 দিকে 4টি হাইড্রোজেনকে সে ধরে, 4 দিকে 4টা হাইড্রোজেনের সাথে সে যুক্ত হয়। এভাবে মিথেন একটি অণু গঠিত হয়। তাহলে এই সংকেত লেখার সময় আমাদের অবশ্যই
যোজনীর দিকে, যোজনীর কথা ভাবতে হবে। এভাবে যুক্ত হয়ে যোজনী মানে যোজনী পরিবর্তন হয়। একটি মৌলের যোজনী আরেকটি মৌলের পাশে বসাইতে হয়। এভাবে আমাদের সংকেত লিখতে হবে। এবার আমরা যোজনী নিয়ে আলোচনা করব। যোজনী কি? যোজনী অর্থাৎ কোনো মৌল তার অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার যে সামর্থ্য বা ক্ষমতা, তাকেই যোজনী বলা হয়। একটি মৌল অন্য একটি মৌলের সাথে, একটি মৌল অন্য একটি মৌলের সাথে সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বা শক্তিকে যোজনী বলে। একটি মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা বা শক্তি, সামর্থ্য বা ক্ষমতাকে, আমরা ক্ষমতা দিই, সামর্থ্য বা ক্ষমতাকে, যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে যোজনী বলে। আমরা অন্যভাবে বলতে পারি, অন্যভাবে বলা যায়, যেহেতু হাইড্রোজেনকে একক ধরা হয়েছে, কোন একটি মৌলের সাথে কতগুলি হাইড্রোজেন যুক্ত হইতে পারে তাকে ওই মৌলের যোজনী বলা হয়। কোন একটি মৌল কতগুলি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হইতে পারে, কতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হইতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। যেমন HCl, অর্থাৎ এই ক্লোরিন কয়টা হাইড্রোজেনকে যুক্ত করতে পারে? ক্লোরিনের যোজনী যেহেতু এক, সে একটি হাইড্রোজেনকে যুক্ত করতে পারে, তাহলে ক্লোরিনের যোজনী এক, যেহেতু হাইড্রোজেনের যোজনী এক, এই যোজনী এভাবে সে একটি হাইড্রোজেনকে, যেমন পানি H2O, এখানে অক্সিজেনের যোজনী দুই, অর্থাৎ সে দুইটি হাইড্রোজেনকে যুক্ত করতে পারে, এই জন্য তার যোজনী দুই। কতটা হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেন বা হাইড্রোজেনের অনুরূপ কোনো মৌলের সাথে যুক্ত হইতে পারে, এটা হলো তার ওই মৌলের যোজনী। হাইড্রোজেনকে একক ধরে এই তুলনা করা হয়েছে। যেমন ফেরাস সালফেট, এখানে যোজনী আবার, সালফেট হলো একটি যৌগমূলক,
যৌগমূলকের যোজনী, বেশিরভাগ যৌগমূলকের যোজনী ঋণাত্মক, শুধু অ্যামোনিয়াম আর হলো ফসফোনিয়াম এরা হলো ধনাত্মক, আর বাকি সবই হলো। এখন আমরা আয়রনের যোজনী, একাধিক যোজনী আছে আয়রনের, অর্থাৎ দুইটি যোজনী, তার 2 এবং 3, যখন ApSO4 গঠিত হবে, এই ক্ষেত্রে আয়রনের যোজনী 2 আর সালফেটের যোজনী 2, তাহলে এটার নাম হবে ফেরাস সালফেট। ফেরাস সালফেট ফেট, কারণ আজ ছোট ইট বড়, একটা মৌলের একাধিক যোজনী থাকতে পারে, এই যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। আয়রনের পরিবর্তনশীল যোজনী আছে। আমি যদি এভাবে তার বন্ধন গঠনটা দেখাই হাত দিয়ে, এটা তার একটা হাত, ব্যালান্সি তার 2 হাত। সালফেট HO4, সালফেটের হলো 2 হাত, 2 হাত দিয়ে 2 হাতকে ধরছে, অর্থাৎ কোনো যৌগ গঠনকালে তাদের যোজনী, অর্থাৎ কোনো হাত ফাঁকা থাকবে না, যোজনী পূর্ণ করবে। তাহলে এখানে এপি একটা আর সালফেট একটা পরমাণু, এভাবে ফেরাস সালফেট গঠন করছে। আবার যদি আমরা একটা দেখাই, আরেকটি যৌগ Ap2SO4 ব্র্যাকেটের বেড়া 3, অর্থাৎ এটার নাম হলো ফেরিক সালফেট। ফেরিক সালফেট, অর্থাৎ ইক বড়, এখানে আয়রনের যোজনী 3 আর এখানে আয়রনের যোজনী 2, এই জন্য আস হয়েছে ফ্রাস। ইক বড় আস ছোট, তাহলে আমরা এটা যদি দেখাই যে এক আয়রনের 3 হাত, এই যে 3 হাত দিয়া সে, আর একটি সালফেটের SO4, একটি সালফেটের 2 হাত, অর্থাৎ তার যোজনী 2, এই যে বন্ধন গঠন করছে। এই যে আয়রনের একটি হাত ফাঁকা রয়ে গেছে। আমরা আগেই বলছি যে যৌগ গঠনকালে কোনো যোজনী বা ব্যালান্সি ফাঁকা থাকতে পারবে না, মানে তার কোনো হাত ফাঁকা থাকতে পারবে না। এইটা পূর্ণ করার জন্য অবশ্যই আমাদের আবার একটি সালফেট পরমাণু আনতে হবে, অন্য কোনো পরমাণু এখানে আনা যাবে না। সালফেট পরমাণু আনবো, একটি সালফেট পরমাণু আনলাম, এই সালফেট পরমাণুর আবার 2 হাত, আবার সালফেট পরমাণুর একটি হাত ফাঁকা থেকে যায়। এই জন্য আবার কি করবো, আমরা আরেকটি এপি আনবো, এর আবার 3 হাত, এর বন্ধন গঠনের সময় এর আবার 2 হাত ফাঁকা থেকে যায়। এই ফাঁকা হাত পূর্ণ করার জন্য আবার একটি সালফেট পরমাণু আনবো আমরা, এখানে এই হাত পূর্ণ হলো। এবার বন্ধন পূর্ণ হয়েছে, অর্থাৎ কোনো মৌলেরই হাত ফাঁকা নাই, মৌলের, আর এটা হলো যৌগমূলকের, এই যৌগমূলকের হাতও ফাঁকা নাই, আর এটা মৌলিক পদার্থেরও, আয়রন একটি মৌলিক পদার্থ, তারও হাত ফাঁকা নাই। তাহলে এখানে আয়রন পেলাম আমরা কয়টা, 2টি, এই যে Ap2, আর সালফেট পরমাণু পেলাম কয়টা, SO4 1 2 3, এই জন্য SO4 এর বাইরে ব্র্যাকেটে 3 দিয়েছি আমরা। এভাবে যৌগ গঠন করে। অবশ্যই যোজনী লাগবে। যৌগ লিখতে গেলে, কোনো যৌগের সংকেত লিখতে গেলে বা কোনো মৌলের সংকেত লিখতে গেলে তার যোজনী জানা লাগবে। যৌগের সংকেত লিখতে গেলে বিশেষ করে যোজনী অবশ্যই জানতে হবে। এই যোজনী জানার জন্য আমরা একটা চার্ট ব্যবহার করব। তোমরা বইতে চার্ট আছে 77 পাতায়, এই চার্টটি তোমরা মুখস্থ করে নেবে। এখানে আমি একটু তোমাদের দেখাবো। প্রথমে অধাতু যোজনী, অধাতুর, ধাতুর আর যৌগমূলকের। অধাতু মৌল,
অধাতু মৌল। যোজনী 1, যোজনী 2, যোজনী 3, যোজনী 4, যোজনী 5, যোজনী 6। মোটামুটি আমরা এই 6 পর্যন্ত রাখতে পারি। তাহলে এখানে আমরা 3টা ভাগ করে নেই, ধাতু অধাতু আর যৌগমূলক। অধাতু মৌল হাইড্রোজেন এক যোজির মধ্যে পড়বে। আমি প্রতীক লিখে দেব, হাইড্রোজেন H, হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই হলো অধাতু মৌল। অধাতু এক যোজি। 2 যোজির মধ্যে আছে অক্সিজেন, সালফার, কার্বন। 3 যোজির মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস। 4 যোজির মধ্যে আছে কার্বন, সালফার। 5 যোজির মধ্যে আছে নাইট্রোজেন। আর 6 যোজির মধ্যে আছে সালফার। এভাবে এটি দ্বারা হাইড্রোজেন, H দ্বারা হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একে নির্দেশ করা হয়েছে। তোমরা প্রতীকের পাশে লিখে নাম, বাংলায় নাম লিখে দিলেই ভালো হবে। হাইড্রোজেন, হাইড্রোজেন H, ফ্লোরিন F, ক্লোরিন Cl, ব্রোমিন, ব্রোমিন Br, আর হলো আয়োডিন। আয়োডিন হলো I। এটা হলো অক্সিজেন, অক্সিজেন ও সালফার S, কার্বন C, নাইট্রোজেন N, ফসফরাস P, কার্বন C, সালফার
এস নাইট্রোজেন, এন এন সালফার, আর এস। অর্থাৎ এই সালফারের হলো 2, 4, 6 একাধিক যোজন, নাইট্রোজেনের 3, 5, কার্বনের 2 আর হলো 4, এরকম একাধিক থাকতে পারে। এবার আমরা ধাতু মৌল এক যোজি হলো সোডিয়াম, Na, পটাশিয়াম, K, কপার, Cu, কপার আস, অর্থাৎ কপারের আরেকটি যোজনী আছে, সিলভার, Ag, গোল্ড, Au, অরুয়াম। আগেই বলেছিলাম গোল্ড হলো অরুয়াম, গোল্ডেরও আস আছে, আস, গোল্ডের আরেকটি যোজনী আছে। ম্যাগনেসিয়াম, এটা হলো 2 যোজি, Mg, ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম, Ca, আয়রন, Fe, এখানে আস, আয়রনের 2 আর হলো 3, কপার, কপারাস, কপারিক, এখানে কপার, Cu, ইক, কপারিক। তাহলে কপারের আমরা 2টা পেলাম, এখানে পরিবর্তনশীল যোজনের বলে কপারের আস আছে আর ইক আছে। জিঙ্ক, Zn, টিনলেট, Sn, টিনাস আর লেট, Pb, লেটো আস। তিনযোজি অ্যালুমিনিয়াম, এল। আয়রন, এপি, ইক, আয়রন আস হলো 2, ইক হলো 3, এপি। গোল্ড, Au, ইক, কারণ আমরা গোল্ডের আরেকটা লিখেছি 1 যোজি, Au 1 যোজি, আস আর গোল্ড 1 আর 3। চার্জের মধ্যে আছে টিন, Sn,
এটা ইক। টিনের টিন আস 2 জুজি আছে আর হলো 4 জুজি আছে। লেট লেট পিবি ইক, অর্থাৎ লেডেরও আরেকবার আমরা লিখেছি লেট হলো 2 জুজি, 2 জুজি আর হলো 4 জুজি। এরপর আমরা যৌগমূলক যৌগমূলকের যোজনী দেখো। অ্যামোনিয়াম অ্যামোনিয়াম NH4, তার যোজনী +1। এই অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম এই দুইটা হলো ধনাত্মক। ফসফোনিয়াম PH4, এটা হলো প্লাস আয়ন। অ্যামোনিয়াম ফসফোনিয়াম। হাইড্রোক্সিল